সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে, সাথে রয়েছে দোলা ডলরেস। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। হামে আক্রান্ত হয়ে 24 ঘন্টায় 9 শিশুর মৃত্যু। কাল থেকে টিকা কার্যক্রম শুরু হবে 18 জেলায়। আজও রাজধানীর অনেক পাম্পে পর্যাপ্ত তেল পাননি গ্রাহকরা। তীব্র গরমে ভোগান্তি চরমে। চব্বিশ ঘন্টায় দেশের বিভিন্ন স্থানে হামে আক্রান্ত 9 শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালগুলোতে বাড়ছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে 25 জন। চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে 3 জন। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জে 2 জন ও নাটোরে 1 জন। এ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামে মৃত্যুর সংখ্যা বেড়ে হলো 38। অনেক জায়গায় চিকিৎসা করলাম, ভালো হলো না। খুব রাজশাহী নিয়ে আসছি, আজ 5 দিন হলো। নিউমোনিয়া দেখা দিয়েছে, তো বলছে যা 10 দিন থাকেন, ডোজটা কমপ্লিট করে নেন। আসলে আমাদের গুরুত্ব দিতে হবে বা গবেষণা হওয়া প্রয়োজন, কেন চাঁপাইনবাবগঞ্জ থেকেই রোগীগুলো বেশি আসছে। শুধু চাঁপাইনবাবগঞ্জই নয়, আমাদের রাজশাহী বিভাগের বাইরে খুলনা বিভাগের কুষ্টিয়া, মেহেরপুর থেকেও কিন্তু রোগী আমরা পাচ্ছি। কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি 3 শিশুর মৃত্যু হয়েছে। 130 জনের বেশি শিশু বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। সিভিল সার্জন জানিয়েছে, জেলায় সব হাসপাতালে আলাদা হাম আইসোলেশন কর্নার খোলা হয়েছে। এছাড়া টিকা কার্যক্রমের সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও 24 শিশু ভর্তি হয়েছে। একই সময় সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে 23 জন। এখন দরকার হচ্ছে পাবলিক কনসাসনেস। আর যদি কারো ফিভার উইথ র্যাশ, মানে জ্বরের সাথে ফুসকুড়ি হয়, শরীরে লাল লাল লালচে দানা হয়, তারা আইসোলেট হয়ে যাবে প্রথমে। আর যদি কোনো কমপ্লিকেশন ডেভেলপ করে, সাথে সাথে হাসপাতালে চলে আসবে। ঠাকুরগাঁওয়ে নতুন করে উদ্বেগ ছড়াচ্ছে হাম ও রুবেলা সংক্রমণ। জেলায় এখন পর্যন্ত 31 জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এর মধ্যে ল্যাবরেটরি পরীক্ষায় 2 জনের হাম এবং 2 জনের রুবেলা শনাক্ত হয়েছে। বাকি 29 জনকে সন্দেহভাজন হিসেবে পর্যবেক্ষণে রাখা হয়েছে। স্যাম্পলটা ঢাকায় পাঠানো হবে, তারপরে আমরা আসলে কনফার্ম হব যে হচ্ছে সে আসলে শনাক্ত কিনা। পরিবেশটা এমন যে রুমটা ময়লা, আশেপাশে যে জায়গাগুলো আছে সেগুলো নোংরা। মানে হসপিটালে আসছি বাচ্চাদেরকে সুস্থ করার জন্য, কিন্তু এসে মনে হচ্ছে আমরা যারা গার্ডিয়ান আমরা অসুস্থ হয়ে যাচ্ছি। বরগুনায় এখন পর্যন্ত 40 জন শিশু বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে 3 জন। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তাকক্ষ। জনগণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, করোনা ভাইরাসের মতো হামও নিয়ন্ত্রণে আনা হবে। শনিবার দুপুরে সচিবালয় ব্রিফিংয়ে তিনি কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, আনুষ্ঠানিকভাবে রবিবার সকাল 9টা থেকে হামের টিকাদান কর্মসূচি শুরু করা হবে। বেশি সংক্রমিত 18টি জেলার 30 উপজেলায় এই কার্যক্রম চলবে। পরবর্তীতে পর্যায়ক্রমে অন্যান্য জেলায় টিকা দেওয়া হবে। 6 থেকে 59 মাসের শিশুদের এই টিকা দেওয়া হবে। তিনি বলেন, যারা এর আগে নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় হামের টিকা নিয়েছেন তারাও এই বিশেষ কার্যক্রমে অংশ নিতে পারবেন। একাধিকবার এই টিকা নিলেও শরীরে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা সমস্যা হওয়ার ঝুঁকি নেই বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। এই 30টা উপজেলা শুরু করা মানে আমাদের কার্যক্রম শেষ না। আমরা এটাকে যেহেতু এখানে প্রবল আকার ধারণ করেছে, এটাকে আমরা কন্ট্রোলে এনে বাকিগুলি তো আমরা কাজে অগ্রসর হবো ইনশাল্লাহ। কোনোটাই থেমে থাকবো না। ফার্স্টে শুরু করতেছি 6 মাস থেকে 59 মাস, যেটাতে এখন অ্যাটাকটা বেশি, এটাকে আমরা এখন টিকা দান করবো। এ বিষয়ে আরও তথ্য জানবো। বরগুনা থেকে সহকর্মী শাহ আলী যুক্ত হয়েছেন আমার সাথে। শাহ আলী, জেলায় হাসপাতালগুলোতে আক্রান্ত রোগীর সংখ্যা, সেই পরিসংখ্যানটি পেয়েছেন কিনা? তাদের চিকিৎসা ব্যবস্থা কেমন চলছে? কর্তৃপক্ষের দিক থেকে তাদের প্রস্তুতি কেমন দেখতে পাচ্ছেন? দোলা, আসলে আমি এই মুহূর্তে রয়েছি বরগুনা 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে, যেখানে আসলে এই মুহূর্তে ভর্তি রয়েছে 33 জন। এই হাসপাতালে যে হাবের জন্য একটি এখানে আলাদাভাবে বেড তৈরি করা হয়েছে, সেখানে কিন্তু 30 জনের বেড তৈরি করা হয়েছে। সেখানে কিন্তু 33 জন বর্তমানে ভর্তি রয়েছেন এবং গত 24 ঘন্টায় এখানে 8 জন ভর্তি হয়েছেন এবং গুরুতর অবস্থায় একজনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এবং আমরা যদি আপনাদেরকে বলি যে এই বরগুনা জেলায় এখন পর্যন্ত
22 জন হামে আসলে আক্রান্ত হয়েছে, সেটা কিন্তু পরীক্ষা নিরীক্ষা করার পরে সেটা শনাক্ত করা হয়েছে। এছাড়াও যদি বলি, প্রতিদিনই অসংখ্য শিশু হাসপাতালে জ্বর এবং অন্যান্য উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে। তাদেরকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য কিন্তু প্রতিদিনই তাদের স্যাম্পল পাঠানো হচ্ছে, বরিশাল, ঢাকায় পাঠানো হচ্ছে। এবং এখন পর্যন্ত আমরা যদি বলি যে এই হাসপাতালে আহ, যে 30টি মাত্র বেড করা হয়েছে, সেই 30টি বেড কিন্তু তাদেরকে ফ্লোরে দেওয়া হয়েছে। তাদের জন্য আলাদা কোনো এখানে ব্যবস্থা নেই। এবং সেই 30 জনের যে বেডে রয়েছে 33 জন। এবং এখন পর্যন্ত যে বরগুনা জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছেন 3 জন। বিভিন্ন হাসপাতালে কিন্তু এই মৃত্যু হয়েছে। এবং আমরা বরগুনা জেনারেল হাসপাতাল থেকে যে তথ্যটা পেয়েছি, তারা কিন্তু এই শিশুদের জন্য আলাদা ব্যবস্থা করবেন বলে আশা আমাদেরকে তারা প্রতিশ্রুতি দিয়েছেন। এবং তারা বলেছেন, এখানে যিনি সিভিল সার্জন রয়েছেন, যে আগামীকাল থেকে এই জেনারেল হাসপাতালের বসেই কিন্তু এই হামের টিকা দেওয়া শুরু হবে। এবং এটা হচ্ছে যে হটস্পট বলা হয়েছে বরগুনার, সেই হটস্পট বরগুনা সহ যে 30টি জেলা উপজেলা, এর মধ্যে কিন্তু অন্যতম বরগুনা। এবং এর আগেও এই বরগুনা জেলায় কিন্তু ডেঙ্গুতে কিন্তু হটস্পট হিসাবে কিন্তু ঘোষণা করা হয়েছিল। এবং এর পরপরই এই হামের আক্রান্ত সংখ্যা বেড়ে যাচ্ছে। এবং এতে জনমনে কিন্তু ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। এবং সকলেই কিন্তু তাদের বাচ্চাদের, শিশুদের নিয়ে কিন্তু দুশ্চিন্তার মধ্যে রয়েছে। এবং আমরা দেখেছি যে এখন পর্যন্ত যে চিকিৎসা নেওয়ার জন্য যারা আসছেন, এবং তারা কিন্তু উন্নত চিকিৎসার জন্য বরিশাল করছে। এখানে আইসিইউ নেই, শুধুমাত্র সিসিইউ রয়েছে। আশঙ্কাজনক ভাবে যে সকল অ্যাম্বুলেন্স গুলো রয়েছে, যে অন্যত্র ঢাকায় কিংবা বরিশাল যাবে, সেগুলো কিন্তু তার মধ্যে কোনো আইসিইউ নাই। সেটা নিয়েও কিন্তু উদ্বেগ রয়েছে জনগণের মধ্যে। এবং যে হাসপাতালের 2টি মাত্র অ্যাম্বুলেন্স রয়েছে, সেটাও কিন্তু আসলে নাজুক অবস্থায় রয়েছে। এটা বলেছেন হাসপাতাল কর্তৃপক্ষ থেকেও আমরা এমনটাই জানতে পেরেছি। এবং যাতে ভালো সেবা পায় এই বরগুনা জেলা হাসপাতাল, এই জন্য আসলে পর্যাপ্ত ডাক্তারও নেই, সেই ডাক্তারও কিন্তু দাবি করছেন। এবং যাতে হাম মোকাবেলা করতে পারে সেই বিষয়টা কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তা আসলে তাদের দৃষ্টি আকর্ষণ করছে। এই ছিল বরগুনা জেলা হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। দোলা। বরগুনা থেকে যুক্ত ছিলেন সহকর্মী শালী। এবারে যাচ্ছি পরের প্রসঙ্গে। জ্বালানি তেলের জন্য ফিলিং স্টেশনে যুদ্ধ চলছেই। আজও রাজধানীর অনেক পাম্পে পর্যাপ্ত তেল পাননি গ্রাহকরা। ডিপো থেকে চাহিদা মতো জ্বালানি সরবরাহ করা হচ্ছে না বলে দাবি করেন বিক্রেতারা। ভোর থেকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকাই যেন এখন বাস্তবতা। প্রচন্ড গরমে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, উদ্দেশ্য জ্বালানি তেল সংগ্রহ। কিন্তু সব সময় প্রত্যাশামতো তা মিলছে না। মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুরুর পরপরই বাংলাদেশের ফিলিং স্টেশনগুলোতে তেলের জন্য হাহাকার শুরু হয়। সরকার অবশ্য প্রথম থেকেই বলে আসছে জ্বালানির কোনো সংকট নেই, কিন্তু বাস্তবতা ভিন্ন। এখন সরকার বলতেছে তেল পর্যাপ্ত আছে, কিন্তু পাম্পে আসলে তেল নাই। এটা তো আসলে আমরা বুঝতে পারি না যে কি সমস্যা। আরো প্রবলেম ফেস হচ্ছে, যদি ফুল ট্যাঙ্কি করতে দিত তাহলে আমাদের একটু সুবিধা হইতো। শনিবার রাজধানীর তেজগাঁও, বাড্ডা, গুলশান, উত্তরা, বনশ্রী, আসাদ গেট, মিরপুর ও রমনা এলাকার অনেক পাম্প তেল বিক্রি বন্ধ রাখে। কোনো প্রতিষ্ঠান তেল পাওয়া সাপেক্ষে দেওয়ার কথা জানায়। 2-3টা পাম্পে ঘোরা অলরেডি শেষ। তারপর এখানে আসছি রাত্রে প্রায় 2টা বাজে। আসার পর সিরিয়াল এসে পাম্পের সাথে কথা বললাম, তারা বলতেছে নাকি তেলের গাড়ি আসবে, তারপর তেল দিবে আর কি। মহাখালী যে সিরিয়াল, মনে হয় যে 1-1.5 হাজার গাড়ি আছে সিরিয়ালে, ওখান থেকে ঘুরে আসা এখানে 4টা বাজে আবার সিরিয়াল ধরছি। অনেক ফিলিং স্টেশনে অকটেন ও পেট্রোল ফুরিয়ে যাওয়ার অজুহাতে গ্রাহকদের ফিরিয়ে দেওয়া হয়, তাই তাদেরকে ছুটতে হয় অন্যত্র। কিন্তু ফিরতে হচ্ছে হতাশা নিয়ে। গাবতলিতে গেছিলাম, 4-5টা ফিলিং স্টেশন, কোনোটাই তেল ছিল না। পরে আসছে আসাদ গেট আইসা প্রায় 3 ঘন্টার মতো সিরিয়ালে ছিলাম, পরে বলছে তেল নাই। ঘুরতেছি, কয়েকটা পাম্পে ঘুরলাম, সবগুলোই বন্ধ। এখানে আসলে সিরিয়াল দিলাম, এখানে শুনতেছে 2টার পরে দিবে। সব পাম্পের একই অবস্থা। হাতে গোনা কয়েকটি ফিলিং স্টেশন তেল বিক্রি অব্যাহত রেখেছে। এর মধ্যে বিজয় সরণির একটি পাম্প রেশনিং করে তেল দেয়। নির্ধারণ করে দিয়েছি মোটরসাইকেল 600, প্রাইভেট কার 1500, 2000, আর মাইকো 2500 এভাবে দিয়েছি। এর কিছু দেখা যাচ্ছে ওই প্রাইভেট কার 1500 নিতে আসছে, যাচ্ছে না, ফুল যাচ্ছে 1500 টাকায় তেল যাচ্ছে। তার মানে তারা ছিল, আমরা তো চেক করতে পারি না কার ট্যাঙ্কি কতটুকু আছে, এটা পাওয়া যাচ্ছে। কোনো ফিলিং স্টেশন কর্তৃপক্ষের অভিযোগ, আগে প্রতিদিন 2-3 গাড়ি তেল পেলেও এখন মিলছে মাত্র 1 গাড়ি, তাই সবাইকেই তা দেওয়া সম্ভব হচ্ছে না। দিলশাদানি, দীপ্ত সংবাদ, ঢাকা।
এদিকে জ্বালানি তেলের পাশাপাশি এলপি গ্যাস নিয়েও ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। সিলিন্ডার সংকটের পাশাপাশি অতিরিক্ত দামও নেওয়া হচ্ছে। এ বিষয়ে আরও জানবো, নওগাঁ থেকে যুক্ত রয়েছেন সহকর্মী আব্দুর রৌফ। যাচ্ছি তার কাছে। রৌফ, নির্ধারিত দামের চেয়ে এক একটি এলপি গ্যাস সিলিন্ডার কিনতে গ্রাহকদের বাড়তি কত টাকা গুনতে হচ্ছে, কি বলছেন তারা এবং বিক্রেতারাই বা কি বলছেন? আপনি যেমনটি বলছিলেন, গত ডিসেম্বর মাসের শেষ থেকে কিন্তু দেশে এলপিজি গ্যাস সরবরাহের সংকট দেখা দিয়েছিল। সেই সংকট কাটতে না কাটতে আবার এসে সংকট দেখা দিয়েছে জ্বালানি তেলের। এই উভয় সংকটে এখন সাধারণ মানুষ যারা রয়েছে তারা কিন্তু নাভিশ্বাসে পড়েছে। বিশেষ করে এলপিজি গ্যাস অত্যন্ত প্রয়োজনীয় একটি উপকরণ হয়ে দাঁড়িয়েছে। বাসা থেকে শুরু করে বিভিন্ন ছোট চায়ের দোকান আছে এবং সিএনজি চালিত যেসব যানবাহন আছে সবকিছু কিন্তু এখন এলপিজি গ্যাসের ব্যাপক একটা চাহিদা লক্ষ্য। বিশেষ করে আপনার এই প্রভাবটা সব জায়গাতে পড়ার কিন্তু আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে সিএনজি চালিত যেসব আছে সেসব যাত্রীদের ভাড়া ইতিমধ্যেই কোনো কোনো জায়গাতে বৃদ্ধি করা হয়েছে। চায়ের দোকানে যেখানে আপনার গ্যাস দ্বারা চা তৈরি করা হয়, ছোটখাটো দোকানগুলো আছে, সেই সব দোকানগুলোতে আপনার ইতিমধ্যে কিন্তু আপনার বিভিন্ন ধরনের দাম কিন্তু মানে বৃদ্ধি করেছে, এমনকি জানা গেছে বিভিন্ন এলাকায় ঘুরেছে। এখন জানবো একজন ডিলারের কাছে, তার কাছে জানবো যে হঠাৎ করে গ্যাসের দাম এত বৃদ্ধি কেন হয়েছে এবং এই বৃদ্ধি হওয়ার কারণে কি ধরনের প্রভাব সাধারণ মানুষের জীবনে পড়তে পারে, সেই বিষয়ে জানবো একজন ডিলারের কাছে। বাজার বৃদ্ধির কারণে সরকার প্রতি লিটার গ্যাস 17 টাকা 95 পয়সা বৃদ্ধি করেছে এবং সিলিন্ডার প্রতি 12 কেজি সিলিন্ডারে 370 টাকা বৃদ্ধি করেছে। এই বৃদ্ধির ফলে নওগাঁ থেকে জানাচ্ছিলেন সহকর্মী আব্দুর রৌফ। দেশের বিনিয়োগ পরিবেশ এবং শিল্প খাতের বিদ্যমান চ্যালেঞ্জ নিয়ে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপি মিডিয়া সেল এ খবর জানিয়েছে। এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা জানান, এই বৈঠকের মাধ্যমে দেশে প্রথমবারের মতো বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে। নীতি নির্ধারক ও ব্যবসায়ী নেতাদের মধ্যে একটি কাঠামোগত সংলাপের পরিবেশ তৈরির লক্ষ্যে এই প্ল্যাটফর্মটি কাজ করবে। ঢাকার কেরানীগঞ্জের কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুনের ঘটনায় 5 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, শনিবার বেলা 1:15টার দিকে কদমতলী চৌরাস্তার এই গ্যাস লাইটার কারখানায় আগুন লাগে। 1.5 ঘন্টা চেষ্টার পর বেলা 2:30টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট। ফায়ার সার্ভিস কর্মকর্তারাও জানান, উদ্ধার হওয়া মরদেহগুলো নারী না পুরুষের তা বোঝা যাচ্ছে না, পরিচয় জানার চেষ্টা চলছে। এবার কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামের পতেঙ্গা থানার বহির্নোঙর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ডিজেল, গ্যাস সিলিন্ডার ও একটি বোট সহ 12 জন পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। শনিবার ভোর 6টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড এই অভিযান পরিচালনা করে। অভিযানে একটি সন্দেহজনক বোটে তল্লাশি চালিয়ে শুল্ক কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় 6,000 লিটার ডিজেল জব্দ করা হয়। এছাড়া 6টি গ্যাস ভর্তি সিলিন্ডার, নগদ 15,896 টাকা এবং পাচার কাজে ব্যবহৃত বোটটি জব্দ করা হয়। এই সময় পাচারে জড়িত থাকার অভিযোগে 4 জন বাঙালি ও 8 জন রোহিঙ্গা সহ মোট 12 জনকে আটক করা হয়। কোস্টগার্ড জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। দেশের জনপ্রিয় রিয়েলিটি শো লাক্স সুপারস্টার 2025 গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে। এবারের আসরে সেরা সুন্দরীর মুকুট জিতেছেন রাজশাহীর মেয়ে বিদুষী বর্ণিতা। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয় লাক্স সুপারস্টার 2025-এর গ্র্যান্ড ফিনালে। তারকা খচিত এই আয়োজনে উপস্থিত ছিলেন শোবিজ অঙ্গনের পরিচিত মুখ। চূড়ান্ত পর্বে প্রতিদ্বন্দ্বিতা করেন 5 জন প্রতিযোগী: বিদুষী বর্ণিতা, আমিনা ইসলাম, নুসরাত আফরিন ইয়মনা, তিস্তা পাল এবং নাজা নাওয়ার বিনতে নুরুল। তাদের মধ্য থেকে বিচারকদের রায়ে বিজয়ীর মুকুট ওঠে বিদুষী বর্ণিতার মাথায়।
বিজয়ের হাতে ট্রফি তুলে দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, ইউনিলিভার বাংলাদেশের সিইও রুহুল কুদ্দুস খান এবং লাক্স সুপারস্টার 2007 খ্যাত বিদ্যা সিনহা মিম। বিজয়ী হিসেবে বিদুষী বর্ণিতা পেয়েছেন বিশেষ ট্রফি এবং একটি বিলাসবহুল গাড়ি। আন্তর্জাতিক প্রসঙ্গ, ইরানে প্রবেশ করেছে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্স। ভূপাতিত যুদ্ধবিমানের এক ক্রু সদস্যকে উদ্ধারে শুক্রবার রাতে দেশটিতে প্রবেশ করে যুক্তরাষ্ট্রের সেনারা। নিখোঁজ পাইলটকে খুঁজতে ইরান ও যুক্তরাষ্ট্রের বাহিনীর মধ্যে প্রতিযোগিতা চলছে। নিখোঁজ ওই ক্রুকে জীবিত ধরিয়ে দিলে $66,000 পুরস্কার ঘোষণা করেছে তেহরান। এর আগে একদিনে যুক্তরাষ্ট্রের 2টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে তেহরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়, দক্ষিণাঞ্চলের আকাশে স্থানীয় সময় শুক্রবার ভোরে একটি F-15 যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করে সেনারা। পরে ক্রুদের উদ্ধারে আসা A-10 মডেলের আরেকটি যুদ্ধবিমান হরমুজ প্রণালীর কাছে ভূপাতিত করা হয়। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই মুহূর্তে যুক্ত রয়েছেন সহকর্মী মোহাম্মদ হাসিব। হাসিব, খেলোয়াড়দের তো সন্ধ্যা 6:30 নাগাদ এসে দেশে পৌঁছানোর কথা, সেক্ষেত্রে আসলে শেষ মুহূর্তের প্রস্তুতিও নিশ্চয়ই এর মধ্যে শেষ হয়েছে। তাদের সংবর্ধনার ক্ষেত্রে আয়োজন কী কী রয়েছে এবং কারা কারা এসে এই মুহূর্তে পৌঁছেছেন সেখানে? সন্ধ্যা 6:35-এ তাদেরকে বহনকারী চার্টার বিমানে একটি ফ্লাইট ঢাকায় এসে পৌঁছানোর কথা। যেটা আমরা জেনেছি বাফুফের কাছ থেকে যে তাদেরকে ছাদখোলা বাসে সংবর্ধনা দেওয়া হবে। জানেন নিশ্চয়ই যে এর আগে বাংলাদেশ নারী দল দুবার এবং বয়সভিত্তিক দলও ছাদখোলা বাসে সংবর্ধনা পেয়েছিল, এবং এবারই প্রথমবারের মতো কোনো পুরুষ দল অনূর্ধ্ব 20 তারা আসলে এই ছাদখোলা বাসে সংবর্ধনা পাবে। এবং আমরা যেমনটা আশা করেছিলাম, যেহেতু 5:30 কাছাকাছি ধারণা করেছিলাম আসার এয়ারপোর্টে আসার আগে যে হয়তোবা বাস চলে আসবে, কিন্তু যতটুকু জেনেছি এখন পর্যন্ত যে বাস এখনও এসে পৌঁছায়নি। কুড়িল বিশ্ব রোডের দিকে বাসটি এখনও রয়েছে এবং বাফুফের কার্যনির্বাহী কমিটির সদস্য মঞ্জুরকে আমরা দেখেছি কিছুটা ভিতরে ঢুকতে। এছাড়া মিডিয়া উইংয়ে যারা আছেন তাদেরকে অনেকে কিছুক্ষণ আগে আমরা ঢুকতে দেখেছি। যেহেতু এখনও প্রায় 1 ঘন্টারও কিছুটা বেশি সময় বাকি রয়েছে বিমানটি বাংলাদেশে এসে পৌঁছাতে, তো সেই হিসাবে বাসটিও হয়তো বা কিছুক্ষণের মধ্যে আমরা দেখব বিমানবন্দরে থাকতে। এবং একটি বিষয় যে আমরা জেনেছি যে যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক আর কিছুক্ষণের মধ্যেই এয়ারপোর্টে আসবেন অনূর্ধ্ব 20 দলের খেলোয়াড়দেরকে তাৎক্ষণিক সংবর্ধনা দিতে। এবং এখান থেকে কিন্তু তাদেরকে নিয়ে যাওয়া হবে হাতিরঝিলে এমফি থিয়েটারে, যেখানে সন্ধ্যা 7:30টার দিকে তাদেরকে সংবর্ধনা দেওয়া হবে। তো সব কিছু মিলে আসলে খুবই সাদামাটায় রয়েছে। বাস এসে পৌঁছালে মূলত আসলে সংবর্ধনা প্রচেষ্টা শুরু হবে এবং সন্ধ্যা 7:30টার দিকে তাদের মূল সংবর্ধনা হবে হাতিরঝিলে এমফি থিয়েটারে, যেটা কিনা সাধারণ মানুষের জন্য একেবারেই খোলা থাকবে। হাসিব, আপনাকে ধন্যবাদ। শেষ করব দীপ্ত সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। আমি আক্রান্ত হয়ে 24 ঘন্টায় 9 শিশুর মৃত্যু। কাল থেকে টিকা কার্যক্রম শুরু হবে 18 জেলায়। আজও রাজধানীর অনেক পাম্পে পর্যাপ্ত তেল পাননি গ্রাহকরা। তীব্র গরমে ভোগান্তি চরমে। এই ছিল এখনকার মতো। পরের সংখ্যা দেখবেন সন্ধ্যা 6:40। এছাড়াও আর তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে।